আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে বাড়ছে দারিদ্রতার হার। চলতি বছরে নতুন করে প্রায় 30 লাখ মানুষ চলে যেতে পারেন দারিদ্র্য সীমার নিচে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি এর অন্যতম কারণ। একই সঙ্গে মূল্যস্ফীতির তুলনায় বাড়ছে না মজুরি, ফলে সঞ্চয় ভেঙে খাচ্ছেন অনেকেই। অর্থনীতিবিদরা বলছেন এই ঝুঁকি সামলাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কাজে আসছে না। সব মিলে চাপের মধ্যে দেশের অর্থনীতি। রিয়া সুমনের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। দেশের নিম্ন আয়ের মানুষকে তার মজুরির বড় অংশই খরচ করতে হয় খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না তাদের মজুরি। মূল্যস্ফীতির কঠিন হিসাব বোঝেন না নিম্ন আয়ের মানুষেরা, তবে আয়ের সাথে ব্যয়ের যে বড় একটি ফারাক তৈরি হয়েছে তা হারে হারে টের পাচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। বর্তমান যে ইনকাম আমার ফ্যামিলি চলে, আমার ফ্যামিলিতে 4-5 জন লোক আছে। ঘর ভাড়া দিয়ে খাওয়া করে তাতে করে দেখা যাচ্ছে প্রতি মাসে সমান থেকে কোনো মাসে আবার কোনো মাসে 2-4 হাজার টাকা ঋণও থাকতে হয়। আগে ধরেন আমরা বাসা ভাড়া খাওয়া দাওয়া দিয়া 10,000-15,000 এক্সট্রা থাকতো, কিন্তু 5ই আগস্টের পরে এই জিনিসটা থাকে না। তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10% উপরে। কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার 9% ছাড়ায়নি। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির চেয়ে মজুরি কম হওয়ায় কমেছে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা। দীর্ঘমেয়াদী যদি মূল্যস্ফীতি হয় এবং সেটা যদি আমাদের ক্রয় ক্ষমতার থেকে একটা বড় অংশের মানুষের জন্য কম হারে বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের এটা দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্বব্যাংক বলছে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র সীমায় চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয়ের সীমা বাড়ানোই যখন বড় চ্যালেঞ্জ, তখন খরায় পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ। পলিটিক্যাল অনিশ্চয়তা যদি থাকে তাহলে কিন্তু সে দেশে ওই স্থিতিশীলতা আসবে না, রাজনৈতিক মাঠে অথবা সামাজিক মাঠে, যার উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারী তার উদ্যোগ বা উদ্যমের ব্যবহার করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হয়, আপনি ধরেই নেন দেশে কোনো বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, দারিদ্রতা আরো বেড়ে যাবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার যে প্রত্যাশা করছে সরকার, তার জন্য রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। ক্রমাগত প্রকৃত আয় কমে যাওয়া, দুর্বল শ্রম বাজার আর অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরগতির কারণে এমনিতেই অতি দরিদ্রের হার বাড়ার শঙ্কায় বাংলাদেশ। তারপর রাজনৈতিক অস্থিরতার অনিশ্চয়তা বড় সংকটে ফেলতে পারে দেশের অর্থনীতিকে। তাই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নাগরিকদের জন্য নয়, বরং বাজেটকে ব্যবহার করা হয় রাজনৈতিক স্বার্থে। প্রেস ক্লাবে এক সেমিনারে এমন অভিযোগ করেছেন বক্তারা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কোনো বাজেটই জনবান্ধব হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের দাবি, তৃণমূলকে প্রাধান্য না দিলে আর্থিক খাতে ফিরবে না শৃঙ্খলা। সেই ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটে যে ছোট আকারের বাজেট 2 জুন ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেটকে জনবান্ধব দাবি করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বাজেট নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের রয়েছে নানা সমালোচনা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির বাজেট পর্যালোচনায় উঠে এলো আরও কিছু অভিযোগ। বক্তারা বলছেন, নাগরিকদের জন্য নয়, বাজেটকে ব্যবহার করা হয় রাজনৈতিক স্বার্থে। এই যে সরকার নতুন গণ অভ্যুত্থানের পরে আসছে, তারা বারবার বলছেন তারা সংস্কার চান, তারা নানান জায়গায় নতুন নতুন কাজ করতে চান, তাহলে সংস্কারটা কোথায়? বাজেটের মধ্যে আমরা তো কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে কোনো বাজেটই জনবান্ধব হবে না। অস্বচ্ছতা এই বাজেটে অব্যাহত আছে। যে সমস্ত প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্প গত সরকারের আমলে নেওয়া হয়েছিল, রামপাল, রূপপুর, মাতারবাড়ি, পায়রা, সেই সমস্ত প্রকল্প থেকে বেরিয়ে এসে জাতীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে অর্থনীতির দিকটা পরিবর্তন করা, জনপন্থী অর্থনীতি তৈরি করার যে উদ্যোগটা দরকার ছিল, সেটার অভাবও আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন পিরামিড ধারণা থেকে বেরিয়ে তৃণমূলে নজর দিতে হবে আগে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখনো রয়েছে যথেষ্ট পরিমাণ, শুধুমাত্র হাত বদল হয়েছে। ওখানটায় যদি কিছুটা করা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও সুবিধা হবে।
সুবিধাভোগী ও ভাতা বাড়িয়ে কমিয়ে নয়, সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে আগে বলেও মনে করেন বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর 2025-27 মেয়াদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। গত 31 অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী 35 পরিচালকের মধ্যে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। শনিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেয় নির্বাচন বোর্ড। একই সঙ্গে আরও 7 জনকে সহ সভাপতি ঘোষণা করা হয়। তারা হলেন সেলিম রাইহান, ইনামুল হক খান বাবলু, রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, অমিত খান, শিহাবুদ্দৌজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী। এছাড়াও বিজেএমইএ এর নির্বাচনে বিজয়ী বাকি 27 জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে 10%। ইরানের ওপর হামলার পর শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেল প্রতি $74.23, যা আগের দিনের তুলনায় 7% বেশি। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা অব্যাহত থাকলে দাম $100 পর্যন্ত উঠতে পারে। হামলা পাল্টা হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে এই প্রথম একদিনে তেলের বাজারে এত বড় উত্থান দেখা গেল। যশোরের বৃহত্তম চামড়ার মোকাম রাজারহাটে ঈদুল আজহার পর দ্বিতীয় হাটেও চামড়া বেচা কেনা জমেনি। ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার দরও কম। তবে সামনের হাটে বেচা কিনি বাড়বে আশা সংশ্লিষ্টদের। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর কোরবানির ঈদের পর যশোরে চামড়ার মোকাম রাজারহাটে প্রথম হাট বসেছিল গত মঙ্গলবার। সেদিন হাটে চামড়া ও ক্রেতা বিক্রেতার উপস্থিতি ছিল কম। ব্যবসায়ীদের আশা ছিল শনিবার হাটের দিন জমবে বেচাকেনা, তবে সে আশায় গুড়ে বালি। চামড়ার সরবরাহ বাড়লেও ক্রেতা না পেয়ে হতাশ বিক্রেতারা। এখনো তো টানেরা কিনা আরম্ভ করিনি, আশা করা যায় এই সপ্তাহে কেনাকাটা করবে। আসলে 110 টাকা 15 টাকা 20 টাকা কিনা বেচা কেনা হচ্ছে বড়টা, আর ছোটটা 30-40 টাকা। চামড়ার দামও কম বলে অভিযোগ ব্যবসায়ীদের। এবার ঈদে ব্যাংক 10 দিন বন্ধ থাকায়, টাকা হাতে না থাকায় হাটে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা কম, এমন কথাও বলছেন কেউ কেউ। 11-12 টাকা করে কিনেছি, লবণ দিয়েছি 300-400 টাকা, কিচেন বাতা দিয়ে আনে সেই চামড়াটা 800 টাকা 700 টাকা। তাহলে এই ব্যবসায় লোকের আমরা আসি দিই। কত বছর চামড়ার দাম ছিল তাই এরকম ছিল না বাজারে, এর থেকেও অনেক ভালো ছিল। তবে ব্যাংক খুললে চামড়া বেচাকিনি বাড়বে বলে আশা ব্যবসায়ী নেতাদের। বিভিন্ন জায়গার ব্যাপারীরা কিন্তু এখান থেকে মাল খরিদ করতে আসে। আজকে কিন্তু কোনো জায়গার ব্যাপারেই কিন্তু হাটে উপস্থিত নাই। এই কারণে নাই যে তারা কিন্তু টাকা পায়নি এবং ব্যাংক বন্ধ আছে, যে টাকাও আছে সবই ব্যাংকে, কারণ ব্যাংক না খুললে তো তারা টাকা উত্তোলন করতে পারবে না। সে কারণে আজকের বেচা কিনার বন্ধ অবস্থা। চামড়া খাতকে শক্তিশালী করতে দর নির্ধারণে সরকার ও ট্যানারি মালিকদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটে আর কোনো পাথর কোয়ারি চালু করার অনুমতি দেবে না সরকার। আর সংশ্লিষ্ট এলাকায় ক্রাশার মেশিনগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছেন জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার দুপুরে জাফলংয়ে ইসিএ ঘোষিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন দুই উপদেষ্টা। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার ডাউকি নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তখন নদীর দুই পাশের 500 মিটার এবং প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খনিজ সম্পদ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তবে ঘোষণার 10 বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এমন প্রেক্ষাপটে শনিবার দুপুরে জাফলংয়ের ইসিএ ঘোষিত এলাকা পরিদর্শন করেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলার অনুমতি দেবে না সরকার। পাশাপাশি জাফলংকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা
কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। সাম্প্রতিক সময়ে পাথর লুটপাট ও উত্তোলনের বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির খান বলেন, আশেপাশের এলাকার পাথর ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলো দেখাতে সরকার, তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব। তবে পাথর উত্তোলন বন্ধের খবরে ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় মিছিল করে জাফলংয়ের বোল্লাঘাটে অন্তত 10 মিনিট 2 উপদেষ্টার গাড়িবহর আটকে রাখেন তারা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতিরও ঘটনা ঘটে। লক্ষ লক্ষ নিরীহ শ্রমিক কর্ম করে তাদের জীবন জীবিকা রক্ষা করে। ওনার কাছে আমার একটাই দাবি, উনি বৈধ পন্থায় এই পাথর কুয়ারিগুলো বালুর মহল খুলে দেওয়া হোক। আমরা এলাকাবাসীর শ্রমিকের পক্ষ থেকে আমরা বলতে চাই যাতে অতি বিলম্বে এটা খুলে দেওয়া না হয়, নাহলে আমরা আন্দোলন করে চলবো ইনশাআল্লাহ। এদিকে ইসিএ ঘোষিত এলাকাগুলো থেকে অবৈধ খনিজ সম্পদ উত্তোলন রোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তিস্তা নদীর চরে লাউ চাষে ভাগ্য ফিরেছে কৃষকদের। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আর লাউ বীজ উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করেছেন কৃষি কর্মকর্তারা। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক বছর আগেও পরিবার নিয়ে যারা অভাবে দিন কাটাতো, এখন তারাই সবজি বীজ উৎপাদন করে সচ্ছলতা দেখা পেয়েছেন। রংপুরের গঙ্গাচড়ার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাকের প্রায় অর্ধশতাধিক কৃষক লাউ বীজ উৎপাদন করে এখন লাভের মুখ দেখছেন। লাউ আবাদ করি চরে, ওই চরে ওখান থেকে পানি শেষ করি, যখন হয় তখন আবার আমরা আনি। প্রথমে এই বীজটা জমিতে ভালো করে চাষ করি, গাড়ার পর লাউটা আমরা আনি, আনার পর এই যে এরকম করে সর করি। বিসিতে লাভবান ভালো পাওয়া যায়। অন্য ফসলের থেকে এটার লাভ এই কারণে যে এটার খরচ কম, এই কারণে এটার উপর মানুষ একটু চাহিদা বেশি। কৃষকরা আবাদকৃত জমিতে বাড়ি লাউ চার এবং ক্ষেত লাউ সহ বিভিন্ন হাইব্রিড জাতের লাউ আবাদ করেছেন। এখান থেকে কৃষি বীজ কোম্পানিগুলো বীজ সংগ্রহ করছেন। লাউ বীজ উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। যারা লাউ চাষী রয়েছেন তাদের একটা স্বপ্ন ভাগ্য বদলের একটা রূপরেখা তৈরি হয়েছে গঙ্গাচড়া উপজেলায়, এবং সেই সূত্র ধরেই আরো কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। সার্বক্ষণিকভাবে তাদের সাথে আছি এবং তাদের কারিগরি পরামর্শের জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। চলতি বছর গঙ্গাচড়া উপজেলায় 600 হেক্টর জমিতে শাকসবজির পাশাপাশি 30 হেক্টর জমিতে বীজ লাউ আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীতে তিলের আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় তিল চাষে আগ্রহ বেড়েছে এই অঞ্চলের কৃষকদের। কৃষি কর্মকর্তারা বলছেন, বিদেশে তিলের চাহিদা বাড়ায় বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। মিঠুন গোস্বামী, তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা এলাকার কৃষক প্রদীপ সরকার চলতি মৌসুমে 2 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বাড়ি 3 জাতের তিলের আবাদ করেছেন। অন্য ফসলের তুলনায় খরচ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এবছর 1.5 বিঘা জমিতে বেশি তিলের আবাদ করেছেন। আমাদের ওই অতিবৃষ্টি হয় আর নাহলে অনাবৃষ্টি হয়, যার কারণে তিল হচ্ছে লাভজনক হয়। তিল তো এটা হচ্ছে খরায় ভালো হয়। তিল আবাদে অন্যান্য ফসলের তুলনায় সার, কীটনাশক ও শ্রমিক খরচ কম, লাভও বেশি। এছাড়াও যে কোনো জমিতে তিলের আবাদ করা যায়, তাই দিন দিন তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তুলনামূলক খরচ কম, একদম খরচ নাই বললেই চলে। এটা আমাদের ক্ষেতের তৈরি তিল, আমরা এ থেকে তেল করলে এটা আমরা স্বাস্থ্যসম্মত একটা তেল পাই। বিদেশি তিলের চাহিদা বাড়ায় এবং বাজার দর ভালো পাওয়ায় কৃষকদের তিল চাষে নানা পরামর্শের কথা জানালেন কৃষি কর্মকর্তা। তিলটা কৃষকরা ভালো মূল্য পাচ্ছে। বিদেশের অনেক ক্রেতা আছে, বিদেশি ক্রেতা বা বিদেশি বায়ার। তিলে যেহেতু উৎপাদন খরচ কম লাগে, তাই কৃষকরা এই চাষে বেশি ঝুঁকছে। রাজবাড়ী জেলায় চলতি বছর 5758 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।